নলেজ কখনোই কিনে নিতে পারবে না তুমি। নলেজ কিন্তু সবসময় অর্জন করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ নলেজ কখনো টাকা দিয়ে কেনা যায় না, যেমন লাভ কখনো টাকা দিয়ে কেনা যায় না, যেমন অক্সিজেন কিছু সময় কেনা যায়, বাকিটা কিন্তু তোমার নেচার দিয়ে চলতে হবে। তা তো তোমরা দেখছো করোনার সময়। সো যেগুলো মূল্য সম্পদ সেগুলো কিন্তু সব দৃশ্যহীন, মানে দেখা যায় না। দেখা যায়? তুমি কি বলতে পারবা যে এই যে দেখেন প্রেম নীল হয়ে গেছে কষ্টে? দেখা যায়? দেখা যায় না তো। কিন্তু আমাদের ওটা তো সবার মধ্যেই আছে। আমার মায়ের প্রতি প্রেম আছে, ভাইয়ের প্রতি প্রেম আছে, আমাদের পৃথিবীর প্রতি একটা প্রেম আছে। আমরা যেমন প্যালেস্টাইনের জন্য আমরা কত কিছু করেছি না? এটা কিন্তু আমাদের ওদের প্রতি আমাদের প্রেম, মানে মুসলিমদের প্রতি প্রেম বা বিশ্বের প্রতি প্রেম, এই বিষয়টা থেকে। সুতরাং কোনো কিছুকেই কিন্তু খাটো করে দেখার কোনো সুযোগ নাই। তার মানে তোমার এখানে আসতে হয়েছে কেন? নলেজ নিতে। এখন নলেজ যদি তুমি মনে করো যে টাকা দিয়ে কিনতে পারবো বা অন্য কিছু দিয়ে ডিগ্রিটা কিনে ফেলবো বা টিচারকে প্রেশার দিয়ে বেশি মার্কস নিব, এটা কিন্তু ভুল ধারণা। বরঞ্চ তুমি তাকে ম্যানেজ করে অনেক কিছু করতে পারবে, কিন্তু টাকা পয়সা বা অন্য কোনো ফোর্স দিয়ে তুমি এটি করতে পারবে না। নলেজ হ্যাজ নো জিওগ্রাফি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অর্থাৎ নলেজ কখনোই কোনো ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নয়। তার মানে কি, তুমি কিন্তু বটতলায় বসেও জ্ঞান নিতে পারো, আবার তুমি ক্লাসের মধ্যে বসেও জ্ঞান নিতে পারো, আবার তুমি টিএসসিতে গিয়েও জ্ঞান নিতে পারো। টিএসসিতে অনেকগুলো কাজে মানুষ যায়। এক হচ্ছে তোমরা আড্ডা দিতে যাও, কেউ কেউ তাদের বিভিন্ন পার্সোনাল কাজে যায়, আবার আমরা কেউ যাই সাইকোলজিস্টের কাছে, আবার কেউ যায় নিজেদের একটি গ্রুপ স্টাডি করতে। নলেজটা তো আসলে কোনো জায়গায় সীমাবদ্ধ না। তার মানে সব জায়গা থেকেই তোমাকে নলেজটি নিতে হবে। যেটি মাথায় রাখতে হবে সেটি হলো, তখন তোমাকে নলেজ যদি পাইতে হয় কী করতে হবে? পড়তে হবে। তার মানে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। ওকে? তার মানে তুমি যে কাজে ঢাকা ইউনিভার্সিটিতে আসছো, যে তুমি সব কিছু আর্ন করতে চাও, ফেম আর্ন করতে চাও, পাওয়ার আর্ন করতে চাও, মানি আর্ন করতে চাও। মানে আমি 3 নম্বরে মানি রাখছি এই কারণে, যেহেতু টাকাটা অটোই আসবে তোমাদের, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। মানে তোমরা যে চিন্তাটা করছো না সারাদিন রাত, যে আমি এখান থেকে পড়ে যদি একটি চাকরি না পাই তাহলে আমার কি হবে, তোমরা এই চিন্তাটাই মোটামুটি 120 জনের মধ্যে 110 জন প্রতিদিন করো, যে আমি যদি একটা হায়ার পজিশনে না যাই তখন আমার কি হবে। এই চিন্তাটা না করে তুমি প্রতিদিন শুধু পড়াটা পড়ো, মানে যতটুকু আমরা পড়াই এই পড়াটা ঠিকমতো পড়ো। এই চিন্তার কোনোই কারণ নাই। কারণ কি, তুমি যখন এখানে রেগুলারিটি মেনটেন করবে তখন তোমার প্রতিদিনের যে নলেজটি জমা হতে থাকবে এবং ওইটি তোমার জন্য একটা বড় অ্যাসেট হয়ে দাঁড়াবে। এবং এই অ্যাসেটের মূল্য, ওই যে বললাম যে টাকা দিয়ে কেনা যাবে না, সেই কারণেই তোমার কাছে মানুষ আসবে। নলেজ গেইন করতে আসলে তোমার যে কাজটি করতে হবে, কোনো স্থান পাত্র এগুলো থাকা যাবে না। এবং নলেজের 2টি ভাগ আছে তোমরা জানো, একটি হলো ন্যারো, একটি ব্রডার। তুমি এখান থেকে যে 2টি সার্টিফিকেট নিয়ে বেরোবা, এটা হলো ন্যারো সেন্স, আর লাইফ লং যেটা তুমি নিবা সেটা হলো ব্রড সেন্স। অর্থাৎ এই যে আমি তোমাকে ক্লাসে পড়াই, আজকে যেটা বলে দেবো যে কোন কোন চ্যাপ্টার দেখবে, এটা হলো ন্যারো সেন্সে জ্ঞান, মানে তুমি একটা রেজাল্ট করতে হবে তোমার। আর ব্রড সেন্সে জ্ঞান হলো এখন বসে বসে যে কথাগুলো তুমি শুনবে এবং ওইটি পরবর্তীতে তুমি পৃথিবীতে কাজে লাগাতে পারবে সেটি। তার মানে একজন টিচার হলো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ। একজন ভালো টিচার তোমাকে শিখাবে, কিন্তু একজন গ্রেট টিচার মানে মহৎ টিচার তোমাকে কি করবে? ট্রান্সফর্ম করবে, মানে রূপান্তরিত করবে। অর্থাৎ তোমাকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে দিবে, একেবারে কাঁচা, মানে কাঁচা মাটির মতো। মানে তোমাকে যে ফর্মে ফেলা হবে তুমি সেই ফর্ম হয়ে উঠবে। যদি তুমি কোনো রিয়েল হিরো ধরতে চাও পৃথিবীতে, সেটি টিচারকেই তোমার ধরতে হবে অ্যাট ফার্স্ট। কারণ কি, তারা স্টুডেন্টকে প্রথমতই যে জায়গাটিতে থ্রো করা দরকার সেই দায়িত্বটি কে নেয়? একজন টিচার নেয়। যদি সে যার টিচার হয়, একজন টিচারের 5টা বাড়ি থাকতে পারে, 10টা গাড়ি থাকতে পারে, তার অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত সে সুশিক্ষক নয় বা যার টিচার নয় যতক্ষণ পর্যন্ত সে তোমাকে বাঁচাতে শিখাতে না পারবে। অর্থাৎ আমার লেকচার শুনে যাওয়ার পর যদি তোমার মরতে ইচ্ছা করে, তাহলে কিন্তু আর আমি সেই সঠিক টিচারটি নই। আমাদের জীবনে কিছু ক্রাইসিস থাকবে, এই ক্রাইসিস নিয়ে আমাদের চলতে হবে। ক্রাইসিসের বাইরে কোনো জীবন নেই। তুমি জিজ্ঞেস করে দেখতে পারো, তুমি 100 জনের ইন্টারভিউ নিতে পারো, দেখবে যে সবার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। আমি যখন আমার দাঁতে প্রবলেম হয়েছে, আমার মনে হয়েছিল বোধহয় আমার দাঁতেই শুধু প্রবলেম। পরে ডক্টরের কাছে গিয়ে দেখি সবার দাঁতেই প্রবলেম। শুধু তাই না, আমাদের ইয়ারে দেখি সবাই কোনো না কোনো দাঁতে প্রবলেম আছে। তার মানে কি,
প্রবলেম কিন্তু একার না, এই প্রবলেমটি কিন্তু সবার মধ্যেই থাকে। প্রবলেম হলো কি, মানুষের জীবনে কি এক ধরনের ক্রাইসিস, কিন্তু এই ক্রাইসিসকে যে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে সে হয়ে উঠবে আর্টিস্ট। বুঝতে পেরেছ? অর্থাৎ এটা হলো এক ধরনের আর্ট, মানে প্রবলেমকে যে সুন্দরভাবে সলভ করতে পারে সেটি কি এক ধরনের আর্ট। বাইবেলে আছে শুভ ইচ্ছা স্বর্গের পথ তৈরি করে দেয়, মানে হলো সদিচ্ছা। এখন এই শুভ ইচ্ছাটা কি? অর্থাৎ ইচ্ছাই পৃথিবীর সব কিছু সৃষ্টি করতে পারে। শুভ ইচ্ছা হলো এমন ইচ্ছা বা সদিচ্ছা হলো এমন ইচ্ছা, পৃথিবীর ভিতরেও বাহিরে এর থেকে উত্তম কিছু নাই। এই কথাটি বলছে ইমানুয়েল কান্ট। মানে বলছে যে সদিচ্ছা হলো বা শুভ ইচ্ছা হলো এমন ইচ্ছা যার থেকে ভালো কিছু পৃথিবীর ভিতরে এবং বাইরে নেই। এখন এই জন্যই কিন্তু বাইবেলে বলা আছে যে কি বলেছে, যে শুভ ইচ্ছা স্বর্গের পথ তৈরি করে। ঠিক একই রকম বেদে বলা আছে যে যেমন কর্ম তেমন ফল। ঠিক একই রকম আমাদের ইসলামে আছে যে নিয়ত অনুযায়ী কি বরকত। আল্লাহ বলেছে যে আমি আমার বান্দা যে ধরনের চিন্তা করে সেই ধরনের জিনিস আমি তাকে প্রদান করি, বা তার চিন্তার অনুরূপ আমি তাকে দান করি। এটা কোথায় আছে? হাদিসে বলা আছে। আমাদের এই ইউনিভার্সিটি হলো আমাদের চিন্তার একটি ফল। মানে মানুষ যখন চিন্তা করেছে এই পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলছে কিন্তু মানুষ, অর্থাৎ পৃথিবী হয়ে আছে, মানুষ নাই। এই পৃথিবীর কি কোন দাম আছে? অর্থাৎ তুমি নতুন কিছু আবিষ্কার করো বিধায় না এই পৃথিবী এত মূল্যবান, তাই নয় কি? 195টি দেশের মধ্যে যদি তোমাকে নেতৃত্ব দিতে হয় বা তোমাকে প্রতিনিধিত্ব করতে হয়, তাহলে তোমার যেটা থাকতে হবে সেটি হলো স্বপ্ন। কত কোটি মানুষ আছে? 824। এর মধ্যে যদি তুমি মনে করো যে আমি একজন তার মধ্যে আউটবাস্ট করবো, আউটবাস্ট হলো সেখানে প্রতিনিধিত্ব করা। সেটা চিন্তায় হতে পারে, কথায় হতে পারে, একটু উক্তিতে হতে পারে, তোমার একটা ছবিতে হতে পারে, তোমার একটা ফটোগ্রাফিতে হতে পারে। কোনোটাই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বা তোমার একটা কন্টেন্ট হতে পারে, সারা বিশ্ব তোমার এই কন্টেন্টটি দেখছে, তখন কিন্তু তুমি একটি পদচারণা সেখানে রাখলে। যদি সেটি রাখতে হয় তাহলে তোমার প্রথম কী জিনিসটি লাগবে? ড্রিমটা লাগবে। পৃথিবী বেঁচে থাকে কিন্তু ড্রিমের উপরে। তোমাদের যদি স্বপ্ন না থাকতো তোমরা কিন্তু এখানে আসতে কখনোই না। আর তোমাদের স্বপ্নটা তাহলে কি? স্বপ্নটা হলো এখান থেকে বেরিয়ে তুমি বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে একটি বড় একটি ভূমিকা রাখবে। আমি জানি না কার কি চিন্তা, কিন্তু আমার মনে হয় তাই সেটি যদি তোমার করতে হয় তাহলে তোমার ড্রিমার হতে হবে, মানে স্বপ্নিক হতে হবে। আর এই স্বপ্ন ততক্ষণ পর্যন্ত স্বপ্ন রয়ে যাবে যখন তুমি এটাকে বাস্তবতা না দিবে। তার মানে স্বপ্নকে যতক্ষণ পর্যন্ত তুমি বাস্তব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কিছুই অর্জন করতে পারবে না। তুমি যদি স্বপ্নটি না দেখতে পারো তাহলে কিন্তু এই বাস্তবতা তোমার লাইফে আসবে না। এ প্রসঙ্গে বারাক ওবামা একটি কথা বলেছেন যে স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। চে গুয়েভারা যেটা বলার চেষ্টা করেছেন স্বপ্ন সম্পর্কে, যে স্বপ্ন হলো এক ধরনের বিপ্লব, অর্থাৎ স্বপ্নই এমন জিনিস যা জীবনে বিপ্লব ঘটাতে পারে। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাই, মানে স্বপ্ন ছিল কি ঢাকা ইউনিভার্সিটি, এটা হলো বাস্তবতা। অর্থাৎ সেই স্বপ্ন কখন তোমাদের কিন্তু একটা বিপ্লব ঘটছে লাইফে, নতুন একটি জায়গায় তোমরা প্রবেশ করেছো। অর্থাৎ স্বপ্নটাকে যখন তুমি চেস করেছো সেইটাই কিন্তু তুমি অর্জন করতে পেরেছো, তার মানে তোমার জীবনে একটি বিপ্লব ঘটেছে। আর বিপ্লব ছাড়া নতুন কিছু হয় না, যেটা আমাদের 5ই আগস্ট ঘটে গেছে। নতুন এক ধরনের কন্ডিশনে আমরা এখন বিরাজ করছি। তার মানে কি, বিপ্লব যদি না থাকে তাহলে এই পৃথিবী কিন্তু একটা জায়গায় কিন্তু স্থবির হয়ে যাবে। এজন্য একটি কথা বলা হয় যে ঘুম এবং অলসতা যাকে স্পর্শ করে সে কোনোদিন আর মানুষ হয়ে ওঠে না। এটা মনে রাখতে হবে, কিন্তু এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঘুম এবং অলসতা যাকে স্পর্শ করে সে কখনোই আর মানুষ হয়ে উঠতে পারে না। এখন মানুষ হওয়ার মানেটা কি? মানুষ হওয়ার মানেটা হলো ম্যান ইজ দ্য ক্রাউন অফ ক্রিয়েশন। এই বাক্যের সম্পূর্ণতা তোমাকে প্রুভ করতে হবে। তার মানে আমাদের অল্টিটিউড এবং অ্যাটিটিউড দুটোই কিন্তু উন্নত থাকতে হবে, উচ্চ স্তরের থাকতে হবে। অল্টিটিউড এবং অ্যাটিটিউড যদি উচ্চ স্তরে না থাকে বা উচ্চতর পর্যায়ে না থাকে তাহলে সেই মানুষ কখনোই সফল হতে পারে না। এখন এই বিষয় দুটি যদি আমরা দেখতে যাই, যে একটা হলো উন্নত চিন্তা আর অ্যাটিটিউড হলো মনোভাব, দুটোই কিন্তু আমাদের জন্য খুব জরুরি। যে কারণেই কিন্তু আমরা দেখি উইনস্টন চার্চিল একটি কথা বলেছে যে
মানুষের মনোভাব একটি ক্ষুদ্র বিষয়। মনোভাব, যেমন তুমি মনে করেছো যে আমি বিতর্কের ঢাকা ইউনিভার্সিটিতে এখন সবচেয়ে 1 নম্বরে অবস্থান করব, বা আমি ঢাকা ইউনিভার্সিটি বিতর্কের একটা ভালো জায়গা বা একটা হোল করব। এই যে একটা মনোভাব, জাস্ট মনোভাব তুমি ধারণ করেছো, পরবর্তীতে দেখবো যে ওই অনুযায়ী কাজ হচ্ছে, মানে তুমি তখন ওই অনুযায়ী কাজ করতে থাকবা, এটা কিন্তু একটি মনোভাব। তা তিনি বলছেন যে মনোভাব, উইনস্টন চার্চিল এই কথা বলেছেন যে মনোভাব একটি ক্ষুদ্র বিষয়, কিন্তু তা যে পার্থক্য তৈরি করে সেটি অনেক ব্যাপক একটি বিষয়, মানে সেটি অনেক চোখে পড়ার মতো একটি বিষয়। তুমি দেখবে যে গ্রামগঞ্জে জামালপুরে বা শেরপুরে ছোট ছোট বাচ্চারা কত কিছু তৈরি করে ফেলে, রোবট টোবট নানান কিছু। এটা কারণ কি, তার ওই মনোভাবের বিষয়টি কিন্তু তার এর ভিতরে কিন্তু স্থান পায়। ইউনিভার্সিটির কাজ চাকরি দেয় না, ইউনিভার্সিটির কাজ তোমাকে স্বাস্থ্যবান করা না, ইউনিভার্সিটির কাজ তোমাকে কোনো কিছুকে পাইয়ে দেয় না। ইউনিভার্সিটির কাজ হলো তোমাকে শুধু পথটি দেখিয়ে দেয়া। যে কারণে উইনস্টন চার্চিল আরেকটি কথা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তব্য হলো শিক্ষার্থীদের কি করা, ছাত্রদের জ্ঞান অর্জনের সহায়তা করা, কিন্তু ব্যবসা বাণিজ্য শিক্ষা নয়। তাদের চরিত্র গঠনে উৎসাহিত করা, কলা কৌশলগত শিক্ষায় নয়। এখন তোমাদের প্রশ্ন আসবে, ম্যাডাম ওগুলো কি দরকার না? ওগুলো তো বাস্তবতার জন্য অত্যন্ত দরকার, অবশ্যই দরকার, কিন্তু তুমি যদি আগে সঠিক জ্ঞান অর্জন না করো তাহলে কিন্তু আর কলা কৌশলে ভালো হবে না, আর চরিত্র যদি না থাকে তাহলে কিন্তু তুমি কোনো জায়গায় ভালো ফলাফল দেখাতে পারবে না। এই জিনিসগুলো যদি না হয় তাহলে কিন্তু এই শিক্ষার কোনো মূল্য থাকবে না। তাহলে তার মানে কি, আমাদের যে কাজটি করতে হবে, প্রথম সুশিক্ষা গ্রহণ করতে হবে। এটা আমরা দেখি যে অফিসদের সময় থেকে আসলে জ্ঞানের আলোচনাটা টান করছে। তাহলে তোমাদের প্রশ্ন হলো, ম্যাডাম এর আগে কি ছিল? এর আগে ছিল কসমোলজিক্যাল আলোচনা। কসমোলজিক্যাল আলোচনা ছিল পৃথিবী কোথা থেকে আসছে এটা নিয়ে, কিন্তু সেখানে কিন্তু কোনো এপিস্টেমোলজিক্যাল আলোচনা সেখানে ছিল না। এপিস্টেমোলজিক্যাল আলোচনাটা আমরা দেখি প্রোটাগোরাসদের কাছ থেকে, অর্থাৎ মূলত সফিসদের কাছ থেকে, যেখানে প্রত্যক্ষণকেই আসলে সত্য বলা হয়েছে, মানে আমরা যা প্রত্যক্ষণে দেখি এটাই ঠিক, এর বাইরে কিছু নাই, এই ধরনের এক ধরনের কথা বলছে। কিন্তু পরে সক্রেটিস ঠিক ওই পিরিয়ডের, সমসাময়িক পিরিয়ডে সক্রেটিস এসে বললেন যে শুধু প্রত্যক্ষণ দিয়ে আসলে জীবন চলে না, সেখানে বুদ্ধির একটি ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে বা শুধুমাত্র কূটতত্ত্ব দিয়ে চলা যায় না, এখানে নৈতিকতার একটি ব্যাপার থাকা উচিত। এবং সক্রেটিস যেটা বলেছিলেন, এই যে নলেজের বিষয়টা, যে তিনি বলছেন যে নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। এই তুমি যখন নিজের দিকে গুরুত্ব দেবে তখন অন্যের দিকে এই যে তোমরা তাকিয়ে টিটকারি করো, উপহাস করো, হাসো, এগুলোর আর সময় থাকবে না। কারণ নিজের মধ্যে এত বেশি অগোছালো জিনিস, নিজের মধ্যে এত বেশি দোষ, নিজের মধ্যে এত বেশি সমস্যা, যে ওইটা দেখতে গিয়ে তুমি আর অন্যেরটা দেখার কোনো সুযোগ নাই। সেজন্য বলা হয় কি, যে যদি তুমি সঠিক জ্ঞান দিতে পারো, যদি তুমি ভালো জ্ঞান দিতে পারো, তাহলে তাকে আর আমাকে পাহারা দিতে হবে না। তাহলে আমাদের প্রথম কাজটা কি ইউনিভার্সিটিতে? রাইট নলেজ কি করা, গেইন করা। অর্থাৎ রাইট নলেজটা কি? রাইট নলেজ মানে হলো যে জ্ঞান ইতিবাচক, কোনো নেতিবাচকতার সাথে সেটা জড়িত নয়। ইতিবাচক জ্ঞানকে যে যত বেশি লাইফে নিতে পারবে তার জীবন তত বেশি ভালো হবে। অর্থাৎ আমরা সাধারণত কি করি, যে বিউটি, মানে আমরা শরীরের বিউটি, পোশাকের বিউটি, আমাদের চুলের বিউটি, অনেক আছে দেখবো চুলের পিছনে খরচ করে কয়েক লক্ষ টাকা। এটা মাঝে মাঝে দেখবা তোমরা, এই যে অভিনেত্রী অভিনেতা বা নানান কাহিনী। তারপর দেখবো যে টাইয়ের সৌন্দর্য, ওই যে সুন্দর টাই পড়ছে, সেই জন্য বললাম, মানে চোখে পড়ছে তো এই জন্য বললাম, মানে এই যে বিভিন্ন বিউটি, এই বিউটি কিন্তু এটাকে কিন্তু সত্যিকার অর্থে বিউটি বলা হয় না, এটা হলো ন্যারো সেন্সি বিউটি। বুঝাতে পেরেছি? অর্থাৎ সত্যিকারের বিউটিটা আসলে থাকে জ্ঞানে। অর্থাৎ প্লেটো বলেছেন, জ্ঞান বর্জিত যে কোনো বিষয় কুৎসিত, জ্ঞান বর্জিত যে কোনো বিষয় কুৎসিত। এখন তোমার যদি টাইটা যদি তুমি জ্ঞানী হয়ে না কেন, ধরো এলোমেলো একটা টাই কিনে নিয়ে আসলা, ধরো দেখা গেছে যে এমন একটা বিশ্রী ছাপ দেওয়া যেটা নিয়ে ভাইবা বোর্ডে যাওয়া যায় না, হয় না, যে অনেক রকমের থাকে। ধরো হিরো আলম যে টাই পরে আর তুমি যে টাই পরে, এটা এক হওয়ার কথা না সাধারণত, মানে রুচির জায়গা থেকে। তো ওই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। কেন বলছে? এখন তুমি বলো, ম্যাডাম কেন হিরো আলমের কথা বলেন? কেন ওর চুজ আর তোমার চুজ এক জায়গায় হওয়ার কথা না। কারণ কি, যে ওর যে জায়গাটিতে স্টে করে জ্ঞানের, তুমি তার থেকে অনেক বেশি উচ্চ স্তরে থাকো। সুতরাং উচ্চ স্তরের জ্ঞানী ব্যক্তিরা এই জায়গাটিতে এক হওয়ার কোনো সুযোগ নাই। মানে কি, যা কিছু সুন্দর, যা কিছু পূর্ণ, সেটি হলো আসলে জ্ঞান। অর্থাৎ তার মানে সৌন্দর্য সবসময় কার সাথে থাকে? জ্ঞানের সাথেই থাকে। আর এই সৌন্দর্য যদি আমাদের অর্জন করতে হয়, তাহলে আমাদের কি হয়ে উঠতে হবে? জ্ঞানী হয়ে উঠতে হবে। অর্থাৎ জ্ঞানের কিন্তু কোনো
বিকল্প নাই। তার মানে কি, জ্ঞান যখন তুমি অর্জন করতে যাবে সেটি কিন্তু অনেক কঠিন বিষয়। অর্থাৎ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটি কথা বলেছে, নো পেইন নো গেইন। সবচেয়ে কঠিন বিষয় হলো জ্ঞান অর্জন। তুমি দেখবে যে রাতের পর রাত জাগতে হয়, বা তোমার দেখবে যে ঘন্টার পর ঘন্টা তোমাকে স্টাডি করতে হয়। তার মানে কি, যে সবচেয়ে যে বেশি পেন নিতে পারে সে সবচেয়ে বেশি কি করতে পারে, অর্জনও করতে, গেইন করতে পারবে। এজন্য বলা হয় যে নো প্রেশার নো ডায়মন্ড। তার মানে কি, যতক্ষণ তুমি প্রেশার নিতে শিখবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি হীরা হয়ে উঠতে পারবে না। অর্থাৎ হীরার দাম কি সবচেয়ে কি বেশি, যে কারণে এই কথা বলা হয়েছে। এখন তার সাথে আরও একটি কথা আছে যে কোনো কিছুই কিন্তু ইম্পসিবল নয়। অর্থাৎ পসিবল কথাটি মানুষের জন্য প্রযোজ্য, ইম্পসিবল কথাটি মানুষের জন্য প্রযোজ্য না। তাহলে এখানে আমরা কেন ইম্পসিবল বিষয়টা ব্যবহার করি, যে আমাদের ভয়ের কারণে। তার মানে পৃথিবীতে সবচেয়ে খারাপ বিষয় হলো ভয়। এমারসন বলেছেন যে পৃথিবীতে যদি কোনো বিষয় থেকে থাকে যা মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে দেয়, সেটিকে ভয়। পৃথিবীতে দুটো জিনিস মানুষকে সবচেয়ে বেশি এগিয়ে দেয়, সেটা হলো, একটা হলো সাহস আর একটা হলো অনেস্টি। সাহস আর অনেস্টি, সাথে যোগ হবে পরিশ্রম। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে পৃথিবীর কেউ তাকে হারাতে পারবে না। তার মানে কি, মানুষ যা মাথায় ধারণ করতে পারে সেটা সে মুঠোতে আনতে পারে। তুমি যদি চিন্তা করো যে তুমি ঢাকা ইউনিভার্সিটির টিচার হবা, তোমরা অনেকে টিচার হতে চাও না, জাস্ট যে আমার যেহেতু একটা প্যাশন, আমি তোমাকে বলছি আমার জায়গা থেকে টিচার হবা। তার মানে তোমার এখন থেকে খুঁজে বের করতে হবে যে তার জন্য কয় ঘন্টা পড়তে হবে, বা তোমার সাথে যে প্রতিযোগী তার কত ঘন্টা পড়ে, তার সাথে তোমার একটা কম্পিটিশন থাকবে, সে কী বই পড়ে, ওই জিনিসটা তোমার খুঁজে বের করতে হবে। তার মানে কি, যে তোমার ওই জিনিসের প্রতি এমনভাবে একটা ডাটা তৈরি করতে হবে, সেই ডাটা অ্যানালাইজ করে তোমাকে বের করতে হবে তুমি কত ঘন্টা পড়লে তুমি তাকে বিট দিতে পারবে। আমাদের যদি পজিটিভ মাইন্ড না থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো না। অর্থাৎ যা মানুষ মাথায় ধারণ করতে পারবে তাহলে সেটা কি সে হাতের মুঠোতে আনতে পারবে, যদি তার পরিশ্রম, সাহস এবং সাথে সাথে তার অনেস্টি থাকে। এখন শুধু অনেস্টি থাকলে হবে না, তার জ্ঞানটি হতে হবে পজিটিভ জ্ঞান। কারণ কি, মানুষ যখন জন্মগ্রহণ করে মস্তিষ্কটি থাকে সেটি শুধু রিসিভ করে, অ্যাবজর্ব করে, এবং এটি থেকে কিন্তু কোনো কিছু মাইনাস হয় না। অর্থাৎ সে কিন্তু রেডিউস করতে পারে না, কারণ সেই মস্তিষ্ক কিন্তু লজিক্যাল পার্ট কাজ করে না জন্মের পর থেকে। 0 থেকে 7, মানে 1 থেকে 7, অর্থাৎ 8 বছর পর্যন্ত তোমার মূল স্ট্রাকচার তৈরি হয়। সুতরাং এর মধ্যে যদি তুমি নেগেটিভ চিন্তায় বেশি থাকো তাহলে তুমি অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে তুমি একজন নেগেটিভ মানুষ হয়ে উঠতে পারো। আর যদি পজিটিভ চিন্তা বেশি থাকে তাহলে তুমি একজন কি হবে, পজিটিভ মানুষ হয়ে উঠবে। তার মানে আমাদের যে অ্যাবজর্বের পার্টটা, সেটাকে তুমি লজিক্যাল পার্ট দিয়ে কিন্তু কি করতে হয়, সরিয়ে দিতে হয়। কিন্তু আমরা অনেক সময় সেই জিনিসটা পারি না। না পারার কারণটা কি, যে আমাদের আসলে ওই ধরনের কাউন্টিং তখন থাকে না। তাহলে তোমার যখন নেগেটিভ মেন্টালিটি তৈরি হয়ে যাবে, তুমি তো আর পজিটিভ কোনো কাজ করতে পারবে না। তুমি দেখবে যে কিছু মানুষ আছে, তুমি যতই বলো যে এই কাজটা খারাপ, তখন কিন্তু সে কিন্তু এটা কোনোভাবেই শুনবে না যে এই কাজটি কি খারাপ, অর্থাৎ সে ওই কাজটি করে যাবে। এর কারণ হলো অভ্যস্ততা। এই অভ্যস্ততার কারণ হলো যে আসলে সে প্র্যাকটিস করে না ইতিবাচক চিন্তা। ইতিবাচক চিন্তাটাই হলো মূলত তোমার মূল জায়গা। কারণ কি, যে ইতিবাচক চিন্তায় যে আসলে নিজেকে নিয়োজিত করতে না পারে, সে কিন্তু ভালো কিছু করতে পারে না। সে পরবর্তীতে কি হয়, সে মেন্টাল প্রেশারাইজ হয়। যেহেতু সে বিভিন্ন ক্ষেত্রে রেগে যায়, তারপর দেখা গেছে সে যেহেতু খারাপ কাজ করে, ওইটা তার উপর মেন্টাল প্রেশার তৈরি করে, তখন দেখা গেছে যে তার যে কাজগুলো সেগুলো ঠিক মতো হয় না। কারণ কি, যে ঠিক মতো না হওয়ার কারণ কি, সে ম্যাক্সিমাম সময় দেখবা যে অস্থির থাকে। তুমি দেখা গেছে যে 4 ঘন্টা তুমি রিলস দেখে ফেললা, পরে চিন্তা করবা 4 ঘন্টা চলে গেল, কিচ্ছু কাজ হলো না আমার আজকে। তখন দেখবা যে শুধু হতাশা হতাশা হতাশা। ওই হতাশা জন্ম দেবে কিসের, রাগের। তার মানে হতাশা যখন রাগের জন্ম দেয়, সেটি কিন্তু তোমার জন্য অনেক কঠিন বিষয়। ওখান থেকে তুমি বের হতে পারবে না। কারণ আল কোরআনে তুমি দেখবা যে সূরা ইমরানের 134 নম্বর আয়াতে বলা আছে যে রাগ কন্ট্রোল করতে পারে এবং তোমার যে মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাকে বেশি ভালোবাসেন। তার মানে কি, এই যে জায়গাটি, যে তুমি যখন হতাশ হবা তখনই কিন্তু তুমি রাগ হয়ে যাবা। আর রাগ যদি হও তাহলে কিন্তু তুমি আর ওই ভালো জায়গাটি তুমি দখল করতে পারবে না। হতাশা এবং এই যে অস্থিরতা, এগুলো মানুষকে কুড়ে খায়, অর্থাৎ তার ফোকাস এবং রেজাল্ট দুটোই নষ্ট করে। আমাদের সব কাজে কি করতে হবে, ফোকাসটি বাড়াতে হবে। ফোকাস চেঞ্জ করো, ফলাফল চেঞ্জ। ওকে, ওই একটা কথা বলে না যে আপনি দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, ঠিক ওরকম।
ব্যালেন্স লাইফের জন্য, ভারসাম্যপূর্ণ লাইফের জন্য একটি স্থির মন দরকার। বুঝাতে পেরেছি? মানে একটা স্থির মন ছাড়া কেউ কখনো ভারসাম্য লাইফ পায় না। একটা ব্যালেন্স মন একটি কী করতে পারে, ব্যালেন্স লাইফকে কী করতে পারে, ক্রিয়েট করতে পারে, তৈরি করতে পারে। সেজন্যই কিন্তু আল কোরআনে সূরা রাদে বলা আছে যে তোমরা প্রার্থনা করো, প্রার্থনার মধ্যে রয়েছে প্রশান্তি। তার মানে কি, আমাদের যে প্রার্থনার গুরুত্ব, ধ্যানের গুরুত্ব, মানে সৃষ্টিকর্তার কাছে যে আমাদের নত হওয়ার গুরুত্ব, এটা কিন্তু রয়েছে। আর প্রার্থনা কেন করতে হবে, প্রশ্নটা ওখানে। যে আমরা যা কিছুই করি না কেন, কিন্তু আমাদের কন্ট্রোলে অনেক কিছু নেই বা থাকে না। এর কারণটা কি, যে মানুষ আসলে একটি ক্ষুদ্র বিষয়, মানে এই পৃথিবীর মধ্যে, যদিও আল্লাহ তাকে অনেক বেশি মেধা দিয়ে তৈরি করছেন। তোমরা দেখবে যে এখন যে সুপার কম্পিউটার, সেও কিন্তু মানুষ যা যা দিয়ে দিয়েছে, ভিতরে যা যা ইনপুট দিয়েছে, এর বাইরে কিন্তু সে কিছু করতে পারে না। আল্লাহ সেজন্য বারবার বলেছেন যে আমি মহাজ্ঞানী, তুমি জ্ঞানী। তার মানে কি, তার থেকে বেশি বোঝার চেষ্টা করতে গেলেই একটি বিপদ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তুমি প্রার্থনার মধ্য দিয়ে তাকে অর্জন করতে পারো, অন্য কিছু নিয়ে তুমি চিন্তা না করাই ভালো। তাই এই প্রার্থনা কী দেয় তোমার জীবনে, ডিসিপ্লিন দেয়। কারণ কি, ডিসিপ্লিন হলো এমন একটি বিষয় যে ডিসিপ্লিন ছাড়া কেউ কখনো বড় হতে পারে না। যদি কেউ ডিসিপ্লিনের বাইরে চলে যায়, তার লাইফ ভেঙে পড়ে। ডিসিপ্লিন যার লাইফে নাই, সে কখনোই পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে পারবে না। এজন্যই বলা হয় বি অন টাইম। অর্থাৎ ডিসিপ্লিন সবসময় নিয়মানুবর্তিতা শেখায়। অর্থাৎ তুমি যখন টাইমের মধ্যে কাজটি করতে পারবে না, সেটি কোনো কাজে আসবে না। যেমন দেখা গেছে সামনে তোমার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এখন পরীক্ষার পর তুমি চিন্তা করলো এত সোজা সোজা কোশ্চেন আসছে, আমি তখন পারলাম না, কোনো লাভ নাই। মানে চিন্তাটা কিন্তু তোমার এখনই করতে হবে। এর বাইরে যদি তুমি করতে যাও, তাহলে কিন্তু আর হবে না। সাথে সাথে তোমার কানেকশনটা বাড়াতে হবে। পৃথিবীর একটি জিনিস মানুষকে সবচেয়ে মানে বড় জায়গায় নিয়ে যেতে পারে বা ভালো কিছু দিতে পারে, সেটি হলো মানুষের কানেকশন যত বাড়াতে পারে, পৃথিবীর সাথে সে যত সম্পর্ক তৈরি করতে পারে। এজন্য MIT টিচার ইকবাল কাদির অধ্যাপক, তিনি বলছেন যে কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি। অর্থাৎ কানেকশনে এক ধরনের উৎপাদনশীলতা। তার মানে কানেকশন তুমি যত বাড়াবে, পজিটিভ অর্থে, নেগেটিভ না, পজিটিভ বিষয়ের সাথে বাড়াতে হবে। সব জায়গায় তোমার ফেইলুয়ার থাকবে, সাথে সাথে তোমার কানেকশনও থাকবে। অর্থাৎ ফেইলুয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। অর্থাৎ ব্যর্থতা তোমার জীবনের এক ধরনের কি খুঁটি বলা হয়। এখন এইটা তুমি কিভাবে বুঝবে, যে নরওয়ের একজন ফেইলুয়ার লোক ছিলেন, নুট হামসুন নামে একজন লোক ছিলেন। তিনি কি করতেন, এত কাজ করতেন, সব কাজে তিনি ফেইলুয়ার হতেন। ব্যর্থতা তার জীবনে চেপে পড়ছে, দুঃখ কষ্ট সব কিছু নিয়ে তিনি সারাদিন হায় হায় করতেন, ঘুরে বেড়াতেন। কিন্তু একদিন তিনি ভাবলেন বসে বসে যে এগুলো লিখে রাখি, তাহলে কেমন হয়। পরবর্তীতে কিন্তু তিনি এইটাকে হাঙার নামে, এই যে সাহিত্যটা, সেটি কিন্তু সাহিত্যে কিন্তু পরে নোবেল পেয়েছেন। তুমি চিন্তা করো, তার ব্যর্থতার কথা লিখতে গিয়ে সেইটা নোবেল প্রাইজ হয়ে গেছে। তার মানে ব্যর্থতা নিয়ে তোমার চিন্তা করা যাবে না, ব্যর্থতাকে তোমার কি করতে হবে, করায়ত্ত করতে হবে। অর্থাৎ ব্যর্থতা আসে তখনই যখন তুমি সাকসেস হবে। তার মানে কি, রাত যখন গভীর হয়, সকাল কি হয়, তত কাছে চলে আসে। তিনটা জিনিস যদি আমরা জীবনে মানি, যে আমাদের মানে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বোধ যদি তোমার না থাকে, সেই মানুষ কিন্তু কখনোই বড় হবে না। অর্থাৎ যদি তুমি কখনোই বড় হতে চাও, তোমার নিজেকে নিজের কী করতে হবে, সম্মান করতে হবে এবং সেলফ নলেজ রাখতে হবে। সেলফ রেসপেক্ট সেই তাকে করতে পারবে যার নিজের সম্পর্কে ধারণা থাকবে, এবং সেলফ কন্ট্রোল, এই তিনটি জিনিস যার মধ্যে থাকবে, সে কী হবে, পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবে। তোমরা জানো যে আলেকজান্ডার দ্য গ্রেট, সে কী ছিলেন, একজন বীর ছিলেন। তা তিনি কি করেছিলেন, যে পৃথিবীর অর্ধেকের বেশি তিনি জয় করেছেন। তারপরেও কিন্তু তিনি মরে যাওয়ার আগে তিনটি কথা বলে গেছিলেন, পৃথিবীর কিছুই আসলে তোমার সাথে যাবে না। অর্থাৎ উনি বলেছিলেন যে তার জন্য অনেক ডাক্তার ছিল তার চিকিৎসার জন্য, বলছিলেন যে আমার মৃতদেহ বহন করবে চিকিৎসকরা, যাতে মানুষ বুঝে চিকিৎসকরা মানুষকে বাঁচাতে পারে না। আমার সম্পদ সব ফেলে রাখা হবে, যে রাস্তা দিয়ে আমাকে শ্মশানে নেওয়া হবে বা কবরে নেওয়া হবে, ওটা কিন্তু কোনো কাজে আসেনি। তারপর দু হাতকে বাইরে রাখা হবে, যে আমি যা কিছু করেছি কিছু আমি সাথে নিয়ে যেতে পারিনি। পৃথিবীর সব কিছু আসলে মূল্যহীন, শুধুমাত্রই তোমার কর্মটাই আসলে মূল জিনিস। আমাদের জ্ঞানটি থাকতে হবে কি ওপেন, এবং আমাদের জ্ঞানের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কোনো ধরনের কুসংস্কার, গোঁড়ামি থাকবে না। সেজন্যই জন ডি রকফেলার একটি কথা বলেছেন, যে আমি খালি মস্তিষ্ক চাই না, আমি চাই খোলা মস্তিষ্ক। আমি শূন্য হৃদয় নয়, আমি চাই উন্মুক্ত হৃদয়। অর্থাৎ উন্মুক্ত না হলে কিন্তু সে কিছু গ্রহণ করতে পারবে না। তার মানে তার কথার মধ্য দিয়ে তার জীবনে একটি ঘটনা আছে। তিনি ছিলেন অনেক গরিব একজন ফ্যামিলির সন্তান,
কিন্তু যে মেয়েকে তিনি ভালোবাসতেন সেই মেয়ে ছিল বেশ ভালো ফ্যামিলির। কিন্তু দেখা গেছে কি যে যখন সেই মেয়ের মা শুনতে পেয়েছে যে সে রকফেলারকে পছন্দ করে, তখন সে আগে না করে দিয়েছে যে এই ছেলেকে বিয়ে করা যাবে না। পরবর্তীতে জন ডি রকফেলার তার জীবনে এত বেশি নিয়মানুবর্তী হয়েছিলেন, এত বেশি পরিশ্রম করেছেন যে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। সো তোমরা তার জীবন থেকে এই জিনিসটি তোমরা নিতে পারো, যে কারণে তিনি এই উক্তিটি করেছিলেন। তার মানে কি, আমাদের যখন কোনো কাজ করতে হবে বা আমাদের যখন কোনো একটু বেশি অ্যাচিভ করতে হবে, তখন কিন্তু আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, যা থাকবে মাথায় তা থাকবে জীবনে। সো ব্রেনটাকে সবসময় খুবই ক্লিয়ার রাখতে হবে, অর্থাৎ ব্রেনের উপরে কখনোই কোনো বেশি বাজে জিনিস নিয়ে আসা যাবে না। বর্তমানে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞান নয়, আমরা স্কিলের উপরে গুরুত্ব দেব।